প্রদর্শক শুরু করছি আমাদের আজকের আয়োজন ইস্পানী মির্জাপুরের শুভরাত্রি অনুষ্ঠান রাজনীতির হালচাল নিয়ে আজকে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যে দুজন অতিথি হয়েছে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, একই সাথে ডাকসুর সাবেক এজিএস জনাব নাজিমুদ্দিন আলম রয়েছেন আমাদের সাথে, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় সেই তারুণ্যের যে উদ্দীপনা, সেই উদ্দীপনায় দীপ্ত একজন জাতীয় নেতা নাজিমুদ্দিন আলম রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, যিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। একই কর্মে তার জীবিকা, জীবনযাপন এবং একই সাথে একই পেশা যুক্ত রয়েছেন, যিনি হচ্ছেন দেশ রূপান্তরের সম্মানিত সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কামালউদ্দিন সবুজ রয়েছেন আমাদের সাথে। আমরা রাজনীতিবিদ ও সাংবাদিক দুজনকে স্বাগত জানিয়ে আমাদের আয়োজনটা শুরু করতে চাই। আমি প্রথমেই আলম ভাই আপনাকে দিয়ে শুরু করবো এই কারণের জন্য যে আমরা যখন ছাত্র ছিলাম, সেই ছাত্রত্বের সময় আমরা দেখেছি 90-এর গণ আন্দোলনের কি তুখোর বক্তা, কি তুখোর আন্দোলন, জীবনকে হাতের মুঠো একদিকে, আরেকদিকে স্বৈরাচারের পতন। সে অবস্থা থেকে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সেরে দেখেছি। আমরাও পিছনের সারিতে আপনাদের সাথে ছিলাম, কিন্তু আমরা যে দেখে যেটি আমরা শিখেছি সেটি হচ্ছে ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি এবং মানুষের সাথে ব্যবহার, আচার আচরণ, জনগণের সাথে সম্পৃক্ত সব কিছু কিন্তু আমরা বুঝতে পারছি। এখন যে বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বর্তমানে একটা বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব গ্রহণ করেছে। 9 মাস 10-12 দিন পার হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় ছোট মিলিয়ে প্রায় 250টি আন্দোলন ঢাকা শহরে হয়েছে। ঢাকা শহরকে একটা আন্দোলনের শহর হিসাবে মনে করা হচ্ছে। তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়া হলে সেটি এক ধরনের আন্দোলনের রূপ নিতে পারে এবং যদি যমুনা ঘেরাও হয় সেটি হবে দুর্ভাগ্যজনক। সেটি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন, ফেব্রুয়ারির রোজার আগে জামায়াত নির্বাচন চাচ্ছে, এনসিপি সংস্কারের কথা বলছে এবং বলছে যে জুলাই হত্যার বিচারের সংবিধান, সব মিলিয়ে 250টি ছোট বড় আন্দোলন শেষ হয়ে গেল। বিএনপি যে কথাটি বলেছে আসলে কি সেটাই মিন করছে কিনা, বা তার কারণ কি, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করেন কিনা? ধন্যবাদ। আমাদের অত্যন্ত স্নেহ ভাইজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, একসময় ভালো ডিবেটর এবং সকলের পরিচিত কিরণ, আমাদের অত্যন্ত স্নেহ ভাইজন, আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। পাশাপাশি আমার সহ আলোচক, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিকদের আইকন এবং দেশ রূপান্তরের সম্মানিত সম্পাদক, এবং যারা আমাদের আজকে আলোচনা শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। যেই প্রশ্ন কিরণ আমাদেরকে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে একটা সকলের আন্দোলনের ফসল। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং তার দলবল সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং দীর্ঘদিন আন্দোলনটা ছিল আমাদের, যেহেতু আওয়ামী লীগ জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার, ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সেই ক্ষোভ দীর্ঘদিনের। একদলীয়, আমি 2008 সাল থেকেই বলবো, 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল যে নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটাই 2008 সালেও এখানেও ম্যানিপুলেটেড ছিল। সেখানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নির্বাচন সম্পন্ন হয়েছিল। 2014 সালে একতরফা নির্বাচন করেছে, 2018 সালে দিনের পর রাতে সম্পন্ন করেছে এবং 2024 সালে সম্পূর্ণ একতরফাভাবে ভোটবিহীন নির্বাচন করেছে, ডামি নির্বাচন করেছে। সুতরাং মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, মানুষ ভোট দিতে পারে নাই, আর এদেশের মানুষ গণতন্ত্র প্রেমী। সুতরাং সবাই জনগণের ভোটে নির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করবে, এটাই মানুষের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে এবং 2024 সালে এর আগে থেকে কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। আমাদের নেত্রীর উপরে কীভাবে নির্যাতন হয়েছে, জিয়া পরিবারের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে আসতে পারছেন না,
তার ভাইকে হারানো হয়েছে। আরাফাত রহমান কোকো সাহেবকে আমরা তার চিকিৎসা মানে সরকারের যে মানে প্রেশার ছিল যার জন্য সুচিকিৎসা পর্যন্ত দিতে পারে নাই, মানসিকভাবে তার এই অকালে তার মৃত্যুবরণ করেছে। এবং আমাদের অজস্র নেতাকর্মী আমরা হারিয়েছি। মামলা মোকদ্দমা, হামলা মামলা, কত কিছু বিনিময়ে আমরা একটা পর্যায়ে যে কোঠাবিরোধী যে আন্দোলন শুরু হলো, ছাত্ররা যে করেছে কোঠাবিরোধী আন্দোলন, তো একটা পর্যায়ে যখন আওয়ামী লীগ হামলা করলো, গুলি করলো, আমরা প্রথম পর্যায়ে কৌশল হিসাবে যদি আমরা যদি তখনই প্রথম থেকে সাপোর্ট দিতাম, তাহলে ওদেরকে রাস্তায় থাকতে দিত না, উঠায় দিত। যেভাবে আমাদেরকে বিএনপিকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করেছে, জামাতকে নির্যাতন করেছে, হেফাজতকে শাপলা চত্বরে নির্যাতন করেছে। আমরা দাঁড়াতে পারি না, মিছিল করতে দেয় না, মানববন্ধন করতে দেয় না, প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারি না, আমাদের গুম খুন বিভিন্নভাবে নির্যাতন করে, নিপীড়ন করে। আমরা কোঠাবিরোধী আন্দোলন তাদের যৌক্তিক আন্দোলন, এটা সবাই জানি আমরা। তখন আমরা কৌশল করে দেখেন, প্রথম অবস্থায় কিন্তু আমরা কৌশল করেই সাপোর্ট দেই নাই যাতে তারা আন্দোলনটা করতে পারে। যদি আমরা সাপোর্ট দেই তখনই এমনিই বলে যে এটা বিএনপি জামাতের ইন্ধন ছিল। শেখ হাসিনা বারবার বলে যাচ্ছে এটা বিএনপি জামাতের খেলা। তো পরবর্তীতে যখন ওদের উপরে আঘাত করলো, হামলা করলো, তখন আমরা তাদের পাশে দৌড়ে গেলাম এবং আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশ দিলেন এবং আমাদের সকল ছাত্র সংগঠনকে নির্দেশ দিল, যার ফলে বিএনপি এবং জামাত সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কারণ আমরা তো নির্যাতিত, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা নিপীড়িত, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ভোট করতে পারি নাই, আমাদের যেভাবে ফ্যাসিস্ট কায়দায় তারা দুঃশাসন চালিয়েছে, ফলে আমরা ওই কৌশলটা আমরা নিব, আমরা সেটা নিয়েছি। আমরা ছাত্রদেরকে সামনে রেখে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং এটি বাস্তব, এটি সত্য যে ছাত্ররা যে সাহসিকতা দেখিয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু গোটা শক্তিটা আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন যদি কেউ মনে করে এককভাবে যে এটা আমরা করেছি, বিএনপি আমরা যেমন বলতে পারবো না যে এককভাবে আমরাই ফ্যাসিস্টকে স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়েছি, আমরা এটা দাবি করতে চাই না। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের পার্টির সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সকল আমাদের অঙ্গ সংগঠন, আমার রুট লেভেলে এটা সবাই জানে, সবার জন্য স্বীকৃত যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে এবং সেই কাজটা আমরা, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখন কেউ কেউ এটা যদি মনে করে সেটা ভুল হবে এবং সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন এবং বিশ্ববরেণ্য, এবং তিনি প্রথমে একটা জিনিস কেন যেন এটা ছেলেদেরকে একটু উস্কানি দেওয়া হয়েছে, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না যে ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে। ছাত্ররা বসায় নাই, শুধুমাত্র ছাত্ররা তাকে বসায় নাই, এখানে আমরা সবাই মিলে বসাইছি, জনগণ বসিয়েছে, জনগণ বসেছে, আমাদের সকলের সমর্থন ছিল বলেই ছাড়ে ওখানে বসছেন। এককভাবে ছাত্রদেরকে যদি শুধু বলা হয় তাহলে তারা বেশি উস্কানি পেয়ে তারা বেশি বেশি মানে নিজেদেরকে দম্ভ প্রকাশ করবে, এটা ঠিক হয় না। যে দম্ভটা প্রকাশ করা হচ্ছে, তো আমার মনে হয় আমরা চাই যারা বীর তারা বীরই থাকবে, তাদের বীরত্ব তারা ধরে রাখবে, এটা আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই। কারণ এই পর্যায়ে 90 সালে আমরাও ছাত্রগণ অভ্যুত্থান করেছিলাম, আমরাও আজকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসছে। আমি আজকে 3 বার এমপি হয়েছি, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছি, আলহামদুলিল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার সুনজর, তার নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার কমিটমেন্ট, সে কারণে আমরা এটা অর্জন করেছি। তো আমরা আশা করি যে ছাত্ররাও সেভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে, আস্তে আস্তে এমপি হবে, তারা মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, সেটা আমরা আশা করি। নতুন নতুন রাজনৈতিক দল আসবে, শত ফুল ফুটবে, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু এই যে উন্নাসিকতা, এই দাম্ভিকতা যে আমরাই এককভাবে করেছি, আমরাই সবকিছু, এটা আওয়ামী লীগ মনে করতো যে আমাদের বাপদাদার তল্লকে এই দেশটা আমাদের একলার, এই দেশটা আমরা একলা স্বাধীন করেছি। আওয়ামী লীগের এই দম্ভ আমরা বহুবার দেখেছি, তাদের এই অহংকার, অহমিকা, তার পরিণতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
আজকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নির্লজ্জভাবে, আওয়ামী লীগের মতো প্রাচীনতম একটা পার্টি। সুতরাং কোনো দম্ভ অহংকার করা ভালো না। এমনি তো দম্ভ অহংকার যারা করে, অহংকার পতনের মূল আমরা ছোটবেলায় পড়েছি। তো সুতরাং এই জায়গাটায় যেমন আপনার এখন নির্বাচন, এটা আমাদের যৌক্তিক দাবি। অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, এখানে আমাদের সকলের প্রত্যাশা অনুযায়ী উনি নির্বাচন অনুষ্ঠান করবেন। নির্বাচন কমিশন ডিসেম্বর পর্যন্ত নির্বাচন করার জন্য তারা প্রস্তুত। সুতরাং এখন যে সংস্কারের প্রশ্নটা নিয়ে এটা যে ডিলে করা হচ্ছে, এবং শুধুমাত্র এনসিপি বলছে, ওরা নতুন একটা পার্টি ছাত্রদের, তাদের কথায় যদি উনি নির্বাচনটা ডিলে করে তাহলে দূরত্ব বাড়বে সরকারের সাথে, যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা দীর্ঘ 17টি বছর আন্দোলন করেছে। বিএনপি, জামাতও বলছে যে রোজার আগেই নির্বাচনটা হতে পারে, তারাও বলেছে স্টেক হোল্ডার হিসাবে। আমরা বিএনপি বলছি ডিসেম্বরের ভিতরে। তো সেক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলো বলছে, তো সেক্ষেত্রে যদি এখন এনসিপির কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী যদি এখন বিচার প্রক্রিয়া, তারপরে সংস্কার কতগুলো সংস্কার করা যাবে না, কতগুলো সংস্কার পার্লামেন্ট লাগবে এবং নির্বাচিত সরকার প্রয়োজন। সুতরাং সব সংস্কার আপনি করতে পারেন, যে কটা সংস্কার আপনি করতে পারবেন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, সে কটা করে ঐক্যবদ্ধ, অলরেডি তো আলোচনা হয়েছে। আমাদের দল বারবার বৈঠক করেছে, সেই বৈঠক করে আমি যেটা কমিশন যেটা বলেছে, ঐক্য কমিশন, তারা প্রকাশ করেছে যে বেশ কিছু সংস্কার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে এগুলো নিয়ে আপনারা সিগনেচার করেন, চুক্তি করেন, সাইন করেন। বাকিগুলো যেহেতু ঐক্যমত হয় নাই, সেগুলো আগামী নির্বাচিত সরকারের জন্য রেখে দেন। এটা নিয়ে তো কালক্ষেপণ করার কোনো মানে হয় না। আর বিচার, এটা অনেক সময় লাগবে। বিচার প্রক্রিয়া শুরু করেন, বিচার প্রক্রিয়া তো আপনি শেষ করতে, আপনার জামাত ইসলামের যে নেতাদেরকে ফাঁসি দিয়েছে কত বছর পর, আপনি বিচার কত বছর পর্যন্ত করবেন? 5 বছর পর্যন্ত করবেন। আর এই যত সময় যাচ্ছে, আজকে প্রায় 9 মাস হয়ে গেল, 9 মাস 10-12 দিন হয়ে গেল। 9 মাস 10-12 দিন দেখেন কত দাবি দেওয়া আসতেছে, চাপ বাড়তেছে, একের পর এক চাপ বাড়তেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব চাপ সহ্য করা সম্ভব না। আপনার আইন শৃঙ্খলার এবং বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের কিছু কিছু পেতার তারা বসে আছে। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হলে আপনার আওয়ামী লীগের সব কর্মীরা কিন্তু চলে যায় নাই, তারা আছে বিভিন্ন জায়গায় খাপটি মেরে আছে। তারা যখনই একটা আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনের ভিতরে ফাঁকে ঢুকে তারা নাশকতা করবে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাদের উদ্দেশ্য হলো ভারত এবং আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্য হলো আনস্টেবল করা এবং এই গভর্নমেন্টকে ফেল করানো, ডক্টর ইউনূস স্যারকে যাতে ব্যর্থ হয় সেই চেষ্টা করা। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। এই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ওনার কাজ একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেওয়া, কারো কথা না শুনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। আমি একটা মোটা থেকে একটু, তাহলে আমাদের গণতন্ত্র সুসংহত হবে। আমি মনে মোটা থেকে একটা বিষয় আপনার কাছে অনেক বিশ্লেষণ ব্যাখ্যা আমরা শুনলাম, এবং যেটি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন বলেছেন, তিনি যেটা বলেছেন যে যমুনায় ঘাড়র শঙ্কার কথা বলেছেন, তিনি এতে কোনো বলেন না যে করবেনই, কিন্তু যদি এরকম কিছু ঘটে সেক্ষেত্রে বিষয়টা কোন দিকে যেতে পারে মনে হয়? এখন আপনি যদি আমাদের একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে, আপনি যদি যেটা আমরা চাই জনগণের প্রত্যাশা অনুযায়ী যে একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচনটার ব্যাপারে যদি অনিশ্চয়তার দিকে যায়, অলরেডি কথাবার্তা যেগুলো আসছে, আপনার যে প্রেস সেক্রেটারি উনি আবার একটু বেশি কথা বলেন, উনি বলেন যে এটা সরকারকে তো 5 বছর চায়। প্রেস সেক্রেটারি এভাবে বলা কি দরকার আছে? ডক্টর ইউনূস স্যার বলছে যে আপনার ডিসেম্বরে বা জানুয়ারিতে বা জুনের মধ্যে নির্বাচন হবে, এবং আপনার আইন উপদেষ্টা সেও বলেছেন জুনের ভিতরেই হবে, জুনের ওই পাশে যাবে না। তো প্রেস সেক্রেটারি বলে 5 বছরের এই সরকারকে 5 বছরও যেতে পারে। 5 বছরের জন্য দেশের জনগণ চায়, দেশের জনগণ চায়, উনি কিভাবে বুঝলেন এটা? উনি অ্যাডভান্স এই কথা বলেন। তো এই যে কনফিউশন সৃষ্টি করা জাতির সামনে, এটা তো খুব অচলাবস্থার দৃষ্টি নিয়ে যাচ্ছে। এই জন্য দাবি দেওয়া বাড়তেছে। আপনার দাবি দেওয়ার কারণে আপনি দেখেন আজকে আপনার ইশরাক সে আপনার আদালতের রায় পেল, আদালতের রায় পাওয়ার পরে আপনার নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন দেওয়া হলো
আপনার এখন শপথ পড়ার ব্যাপারে গড়িমসি 6 দিন যাবত তারা আন্দোলন করতেছে। এটা গড়িমসি কেন? এটা তো এই যে বড়িতা বাড়ছে, এখানে কি বিএনপি করে দেখে রিস্ট্রাককে দেওয়া হচ্ছে না? এখন এটা নিয়ে তো একটা অসন্তোষ বাড়ছে। তো এখন আমরা তো সবাই কনফিউশন, যদি দেখি যে আমাদের ভিতরে কনফিউশন বৃদ্ধি পায়, আমাদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হচ্ছে, আমাদের যে দাবি দেওয়া সেগুলো তোয়াক্কা করা হচ্ছে না, তখন তো দূরত্ব বাড়বে, তখন তো ঘেরাও প্রশ্ন আসবে, কর্মসূচি নিয়ে আসবে। বিএনপি কি বসে থাকবে? অবশ্যই আমাদের বড় কর্মসূচিতে নামবো আমরা। আর আমরা যদি বড় কর্মসূচিতে যাই তখন তো দেশের পরিস্থিতি অচল অবস্থা হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই সরকারকে সহযোগিতা করতে। ইউনূস স্যার অত্যন্ত অভিজ্ঞ, উনি একজন সম্মানিত বরেণ্য ব্যক্তি। আমরা চাই কেউ যেন ওনাকে মিসগাইড করতে না পারে। আমার নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত ধৈর্যের সাথে উনি সবকিছু মোকাবেলা করছেন। এখন পর্যন্ত উনি হার্ড লাইনে যাচ্ছেন না। জি, নিশ্চয় নিশ্চয়। আমাদের কোনো নেতা কিছু আপনি হার্ড লাইনে কথা বলছেন, কিন্তু আমার নেতা এখন পর্যন্ত ধৈর্যের সাথে কথা বলছেন, এখন পর্যন্ত কোনো কঠিন কর্মসূচি বা নির্দেশ দিচ্ছেন না। আমি আশা করবো ডক্টর ইউনূস স্যারে অবশ্যই উনি জনগণের প্রত্যাশা অনুযায়ী এবং স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের সাথে আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনের একটা রোড ম্যাপ ইমিডিয়েটলি ঘোষণা করবে। তখন এই দাবি দেওয়া কমে যাবে। এই যে আপনি বললেন যে 250টি আন্দোলন এ পর্যন্ত হয়েছে, সকল আন্দোলন কমে যাবে। তখন তারা ইউনূস স্যারও বলতে পারবে বা গভর্নমেন্টও অন্তর্বর্তীকালীন সব বলতে পারবে যে পরবর্তী নির্বাচিত সরকার আসতে পরে আপনাদের দাবি দেওয়া পূরণ হবে। অনেক ঝামেলা শেষ হয়ে চলে যাবে এবং একটা অচল অবস্থা নিরসন হবে। আপনি দেখেন যানজটের কি অবস্থা। আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো মিছিল মিটিং হবে না, নিষিদ্ধ। কিন্তু মিছিল মিটিং নিয়ে তার বাড়ির দরজায় চলে যাচ্ছে। কেউ কেউ যাচ্ছে, আবার কেউ কেউ যেতে পারছে না। সেখানে লাঠিচার্জ হচ্ছে, টিয়ার গ্যাস মারা হচ্ছে, আহত করা হচ্ছে। এই যে দ্বৈত নীতি, এটাও ঠিক না। জি, নিশ্চয় নিশ্চয়। এগুলো নিয়ে কনফিউশন সৃষ্টি হয়। আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে। আমি সবুজ ভাই, আপনার দীর্ঘদিন থেকে সাংবাদিকের সাথে যুক্ত, বাংলাদেশের রাজনীতির ইতিহাস, আওয়ামী লীগের রাজনীতি 75-74 দুর্ভিক্ষ সবই দেখে এসেছেন এবং পত্রপত্রিকায় লিখে এসেছেন। সাংবাদিকতাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা হিসেবে বেছে নিয়ে এখনো সেখানে রয়েছেন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগে একটা সময় সবাই উম্মা প্রকাশ করে বলেছেন যে এমন আবহ তৈরি করা হয়েছে যেন নির্বাচন চাওয়াটা একটা অপরাধ। যেটি নাজিম আলম ভাইও বললেন যে নির্বাচনে যদি রোডম্যাপ ঠিকমতো ঘোষণা করা না হয় বা যদি সঠিক পথে সরকার পরিচিত হয়, বিএনপি তো বসে থাকবার কথা নয়। এবং জনাব তারেক রহমান অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন। কিন্তু তারেক সাহেব একটা উম্মা প্রকাশ করেছেন, এটা স্লাইটলি তিনি বলেছেন যে নির্বাচন চাওয়াটা কি কোনো অপরাধ কিনা, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে কথা হচ্ছে যে তারেক সাহেব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব যে কথা বলেছেন, যেটা আপনি বললেন, এবং আজকে আবার উনি বলেছেন যে আপনার যে কালক্ষেপণ না করে এবং পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য। এবং এর মধ্যে এটা ছাড়াও তারেক সাহেব নির্বাচনের ব্যাপারে অনেক কিছু কথা বলেছেন এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলছেন। আসলে কথাগুলি আপনি যদি বিশ্লেষণ করেন দেখতে পাবেন যে তাদের এই কথাগুলির মধ্যে ইঙ্গিত আছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে ঐতিহাসিক পরিবর্তন হলো এবং এর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আবার গণতন্ত্রের যাত্রায় নতুন করে প্রবেশ করবে, সেই জায়গার মধ্যে মনে একটা শঙ্কা তৈরি হয়েছে। এই জন্যই কথাগুলি আসছে, কারণ বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তাদের বিএনপির বয়স হতে মোটামুটি হাঁটি পা করে কম হয়েছে। তো কাজে ওনাদের অনেক সিনিয়র নেতা আছেন, ওনারা অভিজ্ঞ, ওনাদের অনেক তথ্য থাকেন। বাংলাদেশের এখন যে অবস্থা দেখেন, এই অবস্থা কিন্তু আমরা সবাই চাই যে দীর্ঘদিন একটা গণতান্ত্রিক সরকারের অনুপস্থিত কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে অনেক দিক থেকে। সেই দীর্ঘ আলোচনা না, যে আমি যেটা বলবো, এই যে একটা সুযোগ তৈরি হলো, এই সুযোগটাকে সদ্ব্যবহার করে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা, সেটাই বিএনপি চাচ্ছে। কিন্তু বিএনপি এটা মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের কারো কথায় বা তাদের কিছু আচরণে এমন মনে হয়েছে যে একটা রহস্যজনক মনে হয় যে এই নির্বাচনটা সঠিক সময় হবে কিনা। কারণ আমরা সবাই জানি যে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বারবার বলেছেন জুনের মধ্যে, মোটামুটি এরকম বলা যায় জুনের মধ্যে। আর এর মধ্যে জামাত ইসলাম আরেকটি রাজনৈতিক দল আপনারা জানেন, তারা একবার ফেব্রুয়ারি কথাও বলেছেন। তো যাই হোক, হয়তো ডিসেম্বর থেকে জুন
সময়টা তো অনেক বেশি না, 6 মাসের একটা মানে সময় আর কি, কিন্তু বাট 6 মাসেও তো অনেক কিছু ঘটে যেতে পারে। কারণ বাংলাদেশকে নিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব সহ বিএনপির অনেক নেতৃবৃন্দকেও আমরা বলতে শুনেছি, জামাতের নেতৃবৃন্দকে বলতে শুনেছি, এবং অনেকে বলতে শুনেছে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, চলছে। এবং এই ষড়যন্ত্রের মধ্যে নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হয়তো আছে। এখন এই নির্বাচন বানচাল করলে কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে, সে একটা অন্য একটা আলোচনা। কিন্তু কথাটা হচ্ছে, আমরা যে বাংলাদেশের জনগণ যে দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি ঐতিহাসিক ইয়েতে প্রবেশ করলো, ঐতিহাসিক যুগে মানে সময় প্রবেশ করলো, সেই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে বাংলাদেশ কত বছরের জন্য আবার পিছিয়ে যাবে, সেই সংখ্যাটাই এখন কাজে সবার মধ্যে কাজ করছে। আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সবসময় এখানে সবসময় একটি ডিসরাপটিভ কর্মকাণ্ডে তারা জড়িত থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে, তারপরে বিভিন্ন তাদের নানা ধরনের টুলস আছে আমরা জানি আমরা। তো কাজেই আপনি দেখেন, আপনি গত 5ই আগস্টের পরে আজকে 9 মাস পেরিয়ে গেছে, 9 মাস 10-11 দিন হচ্ছে, এর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর একটা আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে, যেটা আপনি প্রথমে বলেছেন। এত আন্দোলন তো হওয়ার কথা না, আবার এত মানে এই আন্দোলনগুলো তো এমন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই প্রবলেমগুলো শুরু হয়ে গেছে। কিছু এবং ছোট বড় যে কোনো ইস্যু নিয়ে আপনার 4টা-5টা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ঢাকা শহরের 1.5-2 কোটি লোকের বসবাস, মানে আপনার পুরো শহর আপনার অচল হয়ে যায়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু গণতন্ত্রের কথা না। আপনি হয়তো কেউ তো বলতে পারো যে গণতান্ত্রিক অধিকার আছে, আমি রাস্তা নামার অর্থ এই না যে আপনি আরো 50 লক্ষ লোককে, 1 কোটি লোককে আপনার মানে ভোগান্তির মধ্যে ফেলবেন। এটা হচ্ছে তো, আমরা নিজেরাই এটা ভোগ করছি। কাজেই কথাটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আপনি বললেন 250টার বেশি বা 250টার অধিক আন্দোলন হয়েছে, এটা ইজ টু মাচ আসলে। আপনার এই যে দেখেন, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এটাও মনে করি, এবং কিছু কিছু গণমাধ্যমে এই রিপোর্টও এসেছে যে অনেক ব্যানারে আন্দোলনগুলি হচ্ছে, এবং এই আন্দোলনের মধ্যে পতিত সরকারের অনেকেরই কিন্তু অনেক লোকজন কিন্তু ঢুকে পড়ছে। কিন্তু এটা কিন্তু গোয়েন্দা সংস্থারও কিন্তু এই রিপোর্টটা আছে। কারণ তারা জানে, পতিত সরকারের লোকজনরা জানে যে সঠিকভাবে নির্বাচন হলে বা কোনো স্বাভাবিক পন্থা তাদের মানে নিকটতম সময়ের মধ্যে তাদের ক্ষমতায় আসা একেবারে সম্ভব না। কাজে তারাই সবসময় একটা সুযোগের অপেক্ষা থাকবে। অনেক রাজনীতি তো ফিরে সম্ভব না, সেটা আসছি। মানে আমি বলছি যে, মনে করেন যদি আমরা এটাও মনে করি যে তারা আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ হয়ে গেছে, মানে তাদের কার্যক্রম আগামী বিচার, মানে তাদের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। আমরা যদি এটা ধরেও নিতাম যে নিষিদ্ধ হয় নাই, এটা কথার কথা বলছি, তাহলে তো আওয়ামী লীগ একটা সঠিক নির্বাচন মানে ইয়েতে আসতে পারবে না, এটা তারা জানে। কাজে তাদেরকে এখন তাদের জনসমর্থন তলানিতে যে পৌঁছেছে, কাজেই তাদেরকে এখন এই ধরনের আপনার ডিসরাপটিভ কর্মকাণ্ডের মধ্যে দিয়েই তারা এই ফায়দাটা লুটার চেষ্টা করবে। আমাদের প্রশ্ন হচ্ছে, একজন নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে, এই যে ঐতিহাসিক ঘটনাটা ঘটলো দীর্ঘ মানে 17-18 বছরের সংগ্রামের ফলে, যেখানে বহু মানুষের আত্মাহুতি মানে শহীদ হয়েছেন, অনেকের নিখোঁজ হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, বাংলাদেশে একটা লুটের রাজত্ব কায়েম হয়েছে, এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা ঠিক হবে না। তাহলে কিন্তু বিএনপি সহ সবাই পিছিয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে সবচেয়ে একটা ভয়ঙ্কর, এবং আমি প্রায় বলি এবং অনেকেই বলে, সেটা হচ্ছে যে দেখেন, শেখ হাসিনা সহ অনেকে কেউ হয়তো পালিয়ে গেছেন, তাদের সংখ্যা কত? অনেক বেশি না? বেশিরভাগ লোক, তাদের অনেক সমর্থক এবং তাদের অনেক যারা যেসব টুলসগুলো কিন্তু বাংলাদেশে এখনো কিন্তু ক্রিয়াশীল। কিন্তু ইদানিং দেখেন মাঝে মাঝে আপনার দেখবেন যে হঠাৎ করে আপনার মিছিল বের করছে, কিছু অ্যারেস্ট হয়েছে। কাজেই এই জায়গাগুলোর মধ্যে এই ষড়যন্ত্রের গন্ধ আছে। কিন্তু তারেক সাহেব যেটা বলছেন বা অন্যরা যারা বলছেন, তারা মনে করে যে একটি দ্রুত নির্বাচন হয়ে গেলে হয়তো একটা সমাধান হবে। কিন্তু আবার এটাও ঠিক যে অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশেও কিন্তু আমি মনে করি অনেকে মনে করে যে প্রতিটি সরকারের লোকজন আছে, তারা যে কোনো না কোনোভাবে স্যাবোটেজ করছেন, এটাই আমরা কিভাবে জানি। আবার প্রশাসনের মধ্যে তো লোক আছে, আবার আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর মধ্যে লোক আছে, বিভিন্ন জায়গায় আছে। তো কাজে এইসব লোক কিন্তু শহরে নাই, কিন্তু তারা হয়তো এখন একটা আপনার ইয়ে নিচ্ছে, তারা একটা সুযোগের অপেক্ষা। তারা
বাংলাদেশে যদি আল্লাহ না করুক যে কোনো ধরনের একটা সুযোগ তৈরি মানে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, আপনি নিশ্চিত থাকেন যে তারা সব বেরিয়ে পড়বে এবং একটা মহা ম্যাসাকার হয়ে যাবে। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক সাহেব যে কথাটা বলছেন, মানে উনি যেটা চাচ্ছেন, যেটা আমাদের যেটা বিশ্লেষণ, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন নির্বাচনবিহীন ছিল, জনগণ নির্বাচন করে না, একটা সিস্টেমে চলে আসুক। একটা নির্বাচিত সরকার হয়ে গেলে যে সব সমস্যার সমাধান হবে তা না, ঠিক আছে? একটা ট্র্যাকে ফিরে আসলে এটার মধ্যে আন্দোলন হবে, আবার আলোচনা হবে, সমালোচনা হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক। এবং আমার মনে হয় না যে প্রফেসর ইউনূস সাহেবও দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাবেন, এটা উনি ব্যক্তিগতভাবে চান বলে আমি মনে করি না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আলোচনাটা বিরতি নিতে চাই। আমাদের সাথে রয়েছেন সাবেক ছাত্রনেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ জনাব নাজিমউদ্দিন আলম রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক, দেশ রূপান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক জনাব কামাল উদ্দিন সবুজ রয়েছেন। প্রিয় দর্শক, আমরা আবার ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার রাজনীতির হালচাল নিয়ে আমরা কথা বলবো এই দুজন অতিথির সাথে। প্রিয় দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা রাজনীতির হালচাল নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা জনাব নাজিমউদ্দিন আলম, রয়েছেন সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। আমি আলম ভাই, একটা বিষয়, সেটি তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় পর্দার আড়ালে অনেক কিছু হয় আমরা দেখি। তো এটি মানুষের মধ্যে একটি মনে হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি তিনটি দল ভিন্ন ভিন্ন লক্ষ্যে আগালো, কোথাও কোথাও কি কেউ কারোর সাথে একসাথে এই নির্বাচনে ঐক্য গড়ে তোলার কোনো চেষ্টা করছে কিনা, অথবা নির্বাচনে সিট ভাগাভাগি করার চেষ্টা করছে কিনা? কারণ আমরা কিছুদিন আগে দেখেছি যে পীরের দরবারে সবাইকে আনাগোনা করতে দেখেছি। আমরা জামাত ইসলামকে দেখেছি, মির্জা ফখরুল সাহেবকে দেখেছি। এখন এনসিপি বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী দলগুলো বলেন, সেখানে কি পর্দার আড়ালে কোনো কিছু হচ্ছে কিনা? আপাতত প্রধান দলের রাজনীতির সাথে যুক্ত আছেন। হ্যাঁ, ঠিক আছে। ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, এ ব্যাপারে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের একটা আহ্বান প্রথম থেকেই ছিল যে আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আন্দোলনকামী শক্তি সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করব, রাষ্ট্র পরিচালনা করব। এই আহ্বানটা কিন্তু অনেক আগেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন, জনাব তারেক রহমান। ফলে রাজনীতিতে তো সেই কারণে আমাদের সাথে অনেকেরই আপনার নির্বাচনী ঐক্য হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এনসিপির উচিত হবে, বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তো সেই হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো এই দলে এনসিপি আসাটা আমার মনে করি তো এটা খুবই বুদ্ধিমানী কাজ হবে। কারণ এনসিপি তো নতুন পার্টি, ওরা আস্তে আস্তে তৈরি হবে, এমপি হবে, দেশ পরিচালনা করবে, দেশের কাজে লাগবে, এটাই আমরা আশা করব। কারণ আপনি দেখেন যে আমরা চাই যে ওরা যে সামনে অগ্রভাগে ছিল, তাদের যে স্যাক্রিফাইস, এটা তো অবশ্যই আমাদেরকে প্রশংসার দাবি রাখে। ওরা সামনে ছিল, পিছনে আমরা সবাই ছিলাম, যার ফলে আমরা সফল হয়েছি। তো এখানে তারা যখন বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়, তখন আমাদের খারাপ লাগে। তাহলে কোনো কেউ বীরত্ব দেখাবে না, তাহলে আন্দোলনের সামনে অগ্রভাগে যাবে না। আমরা চাই বীরদের সম্মান থাকুক, যারা বীর, যারা জাতীয় বীর, যারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা যেন অবশ্যই অসম্মানিত না হয়। দেখেন যে ইশরাকের ব্যাপারটা, এই যে ইশরাক, সে জনগণের দ্বারা নির্বাচিত, যাই হোক একটা ভুয়া নির্বাচন হয়েছে, সেখানে তাপস নির্বাচিত হয়েছে, তারপরে আদালতে গিয়েছে, তাপস তো পালিয়ে গিয়েছে লুটেরা, যে বিভিন্ন রকমের অপকর্ম করার কারণে, এবং এই খুনিরা তো পালিয়েছে। ফলে সে আদালতে গেছে, আদালতে যাওয়ার পরে আদালতে রায় পেয়েছে, রায় পাওয়ার পরে নির্বাচন কমিশন এটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করে গেজেট নোটিফিকেশন সাবমিট করেছে। তো এখন শপথ পড়া বাকি। আপনি তো সিলেক্টেড লোক উত্তর সিটি কর্পোরেশনও আপনি বসিয়েছেন, আর ইশরাকের মতো তার ফাদার বীর মুক্তিযোদ্ধা, সাবেক মেয়র, বৃহত্তর নগরীর মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, ঢাকা নগরী, তো তার ছেলে বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং ইশরাক অত্যন্ত জনপ্রিয় ওল্ড টাউনে। তো ফলে তাকে এটা শপথটা পড়ায় দিলে কি হইতো? তো তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে দূরত্ব কমে যায়, সরকারের সাথে আমাদের যে সহযোগিতাপূর্ণ আচরণ। আপনি দেখেন যে আওয়ামী লীগ বারবার বলছে যে 5ই আগস্টে মানে আওয়ামী লীগের যদি পতন হয় 5 লক্ষ লোক মারা যাবে।
আপনি দেখেন কত বড় আমাদের দেশের মানুষ, কত আমরা মানে বিএনপি জামাত বলেন, তারপরে যারা যারা ফ্যাসিস্ট বিরোধী ছাত্ররা, এনসিপি, এখন তো এনসিপি হয়েছে নতুন পার্টি, ছাত্র সবাই মিলে আমরা কিভাবে দেখেন সবাই সবকিছু কন্ট্রোল করছি। হ্যাঁ, বিভিন্নভাবে ট্রাফিক পর্যন্ত ছাত্ররা ট্রাফিকের কাজ করছে, আমাদের বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা ট্রাফিকের কাজ করছে, তারপরে বিভিন্ন জায়গায় পাহারা দিছে, আমাদের ছেলেপেলেরা হিন্দু পাড়ায় পাহারা দিয়েছে, যাতে কোনোভাবে যেন আপনার মাছ কেলিং না হয়। তো এই যে জিনিসগুলো, যেটা আওয়ামী লীগ বলছে 5 লক্ষ লোক মারা যাবে, অনেক নেতারাই বলেছে, কিন্তু কিছুই না, সেরকম কিছুই হয় নাই। তো এখন আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি ডে 1 থেকে। তো এখন এই সহযোগিতা নিতে হবে। আর আপনার কতদিন দেখেন, এখন বিজনেস ডেডলক হয়ে যাচ্ছে, আপনার ভারতের যে আমদানি রপ্তানি বন্ধ, তো কোন দিকে যাচ্ছে? এখান থেকে আমাদের উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে, ডে বাই ডে আমাদের উৎকণ্ঠা বাড়ছে। তো কোথা থেকে আবার কোন দিকে চলে যায়? তারপরে আপনার দেখেন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, আপনি নতুন নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে না, আপনি দেখেন খবর নেন, আপনি নতুন কোনো শিল্প কারখানা তৈরি হচ্ছে না, বেকারত্ব বাড়তেছে। তো ফলে এরা কেন বিনিয়োগ করতেছে না? তারা কনফিউজড, এই সরকার কতদিন থাকবে। বিদেশিরা চিন্তা করে যে একটা নির্বাচিত সরকার আসুক, তারপরে আমরা করব। তো এই সরকারকে মনে করে দুর্বল সরকার, যদিও তারা মুখে বলে খুব সবল, আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এগুলো ক্ষণস্থায়ী অথবা দুর্বল সরকার বলা হয়। আর নির্বাচিত সরকার জবাবদিহিতা থাকে, জবাবদিহিমূলক সরকার, এটা আমরা চাই, যার জবাবদিহিতা থাকবে। আপনি যা খুশি তাই করতে পারবেন না, পার্লামেন্টে আপনাকে দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধ। ফলে একটা স্টেবল গভর্নমেন্ট প্রয়োজন আমাদের দেশের জন্য। এই মুহূর্তে বড় সংকট হলো যে একটা আনস্টেবল পজিশন আপনার রয়েছে, অচলাবস্থা রয়েছে। এই অচলাবস্থা নিরসনের একমাত্র বিকল্প পথ, এটা বিশ্ব জনস্বীকৃত যে একটা গণতন্ত্র, এবং গণতন্ত্র মূল ভিত্তি হলো আপনার নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা হলেই গণতন্ত্রকে আপনাকে সুসংহত হবে, এবং একটা দেশে আইনের শাসন কায়েম হবে, এবং দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে, এবং বিদেশিদের সাথে একটা সম্পর্কের উন্নয়ন ঘটবে, এবং ডিপ্লোম্যাটিক রিলেশন বেড়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্য সবকিছু আপনার অর্থনৈতিক চাকা ঘুরবে। এটা আমরা মনে করি, এবং দেশবাসীও এটা মনে করে, আমি মনে করি। জি, আমরা একটা বিরতি নিয়ে সোজা আপনার কাছে এবং তুলে রাখলাম বিষয়টি। সেটি হচ্ছে যে যেহেতু বিএনপি নেতা ইশরাক সাহেবের কথা আসছে, আমরা সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন যে শপথ নেওয়ার ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনের কথা বলেছেন। অন্যদিকে নাজিমুদ্দিন আলম ভাই এনসিপি যদি ভালো মনে করে, নিশ্চয়ই তারা নতুন দল, এখনো তারা সেভাবে পরিস্ফুট না হতেও পারে, সে কারণে তারা যদি কারোর সাথে একত্রে আসতেও পারে সেটি আমন্ত্রণ করছে। তবে আমি বলবো, আমরা বিরতির মধ্যে কথা বলছিলাম, আমাদের শ্রদ্ধা মান্না ভাই রয়েছেন, জুনাদ সাকির রয়েছেন, বিপিনুর রয়েছেন, তারাও কিন্তু একই আন্দোলন, সাইফুল হক রয়েছেন, তারাও কিন্তু রাজপথে সেই যোদ্ধা ছিলেন। আমরা সেই আলোচনা ফিরব। প্রিয় দর্শক, আমরা প্রশ্নটি তুলে রাখলাম, তবে আমরা একটা বিরতি যাচ্ছি। বিরতির পর আমরা আমাদের দুজন অতিথি, বিএনপি নেতা জনাব নাজিমুদ্দিন আলম, সিনিয়র সাংবাদিক জনাব কামারুদ্দিন সূর্য, তার দুজনকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমাইল মির্জা শুভরাত্রিতে রাজনীতির হালচাল নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা জনাব নাজিমুদ্দিন আলম, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব কামারুদ্দিন সবুজ। আমরা নাজিমুদ্দিন আলম ভাইয়ের কাছ থেকে আসলে একটা বিশ্লেষণ শুনলাম, সেটি হচ্ছে যে আসলে যারা রাজপথে লড়াই করেছে, যারা ফ্যাসিস্ট আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, দল মত নির্বিশেষে ছিলেন, যেমন মান্না ভাইয়ের কথা বলেছেন, বিপিনুর সাহেবের কথা বলেছেন, জুনায়েদ সাকি, সাইফুল হকের কথা এখানে এসছেন। তো এটি একটি প্রক্রিয়া যে তাদেরকে অন্তর্ভুক্ত করে। এনসিপিকেও কিন্তু এক ধরনের বক্তব্য এখন আসছে, যারা রাজনীতি বিশ্লেষক তারাও কিন্তু বলছেন যে এনসিপি এটা নতুন দল, সেই দল এখন মাত্র ছাত্ররা, তাদের অনেকেই কিন্তু লেখাপড়াও এখনও শেষ করেনি, মাস্টার্সে পড়ছে বা পড়বে, পরীক্ষা দেবে। তো সেই অবস্থায় এই বিশ্লেষণটাকে আপনি কিভাবে দেখেন যে রাজনীতির মেরুকরণে পর্দার আড়ালে আসলে কি কিছু হতে যাচ্ছে কিনা? আপনার বিশ্লেষণ কি? আমার মনে হয় কিছু হচ্ছে। এটা ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো বলার সময় আসেনি। সেটা হচ্ছে যে দেখেন, এনসিপি ছাত্রদের গড়া একটি রাজনৈতিক দল। এখানে যারা নেতৃত্বে আছেন তারা যে জুলাই আগস্টের বিপ্লবের যে নেতৃত্ব দিয়েছে, সেখানে তো তারা ডেফিনেটলি প্রশংসার যোগ্য, এবং তারা তো বীরের মর্যাদা পাওয়া উচিত, সেটা ঠিক আছে। এবং এটার সাথে বিএনপি, জামাত সহ অন্যান্য আন্দোলনকারীরা, অন্য স্টেক হোল্ডারও ছিল। কিন্তু এনসিপির এখন এই মুহূর্তে এটা মনে করার এমন অবস্থা তৈরি হয় নাই যে তারা এককভাবে নির্বাচন করে, ভবিষ্যতে যে নির্বাচন হবে আমরা আশা করি, সেই নির্বাচনে তারা এমন ফল তারা
আনতে পারবে না যেটা তারা মানে সরকার গঠন করতে পারবে। তো কাজে এই আবার তাছাড়া তাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছে অ্যাজ অফ টুডে অভিজ্ঞ কিন্তু কোনো লোক নাই। রাজনীতিতে অভিজ্ঞতারও একটা ব্যাপার থাকে, কিন্তু এই অর্থে তারা যদি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যদি তারা, আমার ধারণা তাদের সঙ্গে এক ধরনের ইনফর্মাল কনসালটেশন আছে, এটা আমি মনে করি। নাজিরউদ্দিন আলম সাহেব আরও ভালো বলতে পারবেন। এবং এটা যদি থেকে থাকে আমি এটা শুভ লক্ষণ মনে করবো। এই কারণে তাদের বিএনপি তো দীর্ঘদিন, তাদের যে বয়স হয়েছে, তারা তো একাধিকবার ক্ষমতায় এসেছে, আবার বিরোধী দলে ছিল। বিশেষ করে গত 16-17 বছরে বিএনপি যেইভাবে মানে গড়ে উঠেছে এই অত্যাচার, নির্যাতন এবং রাজনৈতিক আন্দোলন, একটা পরিপক্ক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এবং এতে তাদের যে নেতারা, তারা অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ। এই অভিজ্ঞতার ছাত্রদের অনেক কিছু শেখার আছে। তো তারা যদি এই প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে আনতে পারে, তারা যদি ভবিষ্যতে ভালো রাজনীতি করতে চায়, এই দেশকে নেতৃত্ব দিতে চায়, এটা তাদের জন্য ভালো হবে। ইন্টারাকশনটা হবে, তারা সিনিয়র এবং আমি মনে করি তো বিএনপি এটা ওয়েলকাম করবে এবং ওয়েলকাম করা উচিত, কোনো অসুবিধা নাই। কারণ দেশটা তো আমাদের সবার। আপনি দেখেন, আপনি যদি আওয়ামী লীগ বা ছাড়া বিএনপি, জামাত, এনসিপি বা আরও যারা ছোট দল আছে, সব মিলিয়ে কিন্তু মানে যদি পার্সেন্টেজ হিসাব করেন, বাংলাদেশের জনসংখ্যা আর সাধারণ মানুষ তো যারা আছে রাজনীতি করেন, বেশিরভাগই কিন্তু এদিকেই এখন থাকবে। তো এর মধ্যে যদি একটা সমঝোতা হয় এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও যদি সেটার মধ্যে থাকেন, কীভাবে থাকবেন সেটা পরে করে। আমি বলি কি, ইউনূস সাহেবও কিন্তু বাংলাদেশের একটা অ্যাসেট। তো কাজেই এই যে একটা সব মিলিয়ে যে একটা যদি কম্বিনেশন হয়, এই সব মিলিয়ে যদি একটা সমন্বিত প্রয়াস হয়, তাহলে কিন্তু অতীতের স্বৈরাচার ফিরতে পারবে না। বাংলাদেশের বাংলাদেশ সংখ্যামুক্ত হবে। আমি এই জন্যই বলবো যে তাহলে আমরা যে স্বাধীন গণমাধ্যমের কথা বলি, আমরাও তো গণমাধ্যমের স্বাধীনতা পাবো। অন্যান্য অনেক আন্দোলনকারী যারা আন্দোলন করছে, তারাও তাদের সমস্যাগুলি সমাধান করতে পারবে। এখানে এই উদ্যোগটা খুবই দরকার। এটা তো সবাই জানে। এখন এই অবস্থা, এখন আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ হয়ে যাচ্ছে, মানে তাদের কার্যক্রম। এই মুহূর্তে নরমাল একটা ইলেকশনে বিএনপি ক্ষমতা চলে আসবে অনেক সিটে, অন্তত 15-20টা বছর, যাতে দেশে একটা সুন্দর আমাদের কথাটা হচ্ছে, দেখেন বিএনপির কাছাকাছি কিন্তু কোনো দল নাই, কিন্তু একটা বিরোধী দল তো লাগবে এবং আরো দল। তাহলে কি তাহলে? এবং এমন না যে এটা আমি খুব অন্যভাবে করছি, এমন না যে বিএনপি 160-70 সিট পাইলো আর একটা দল 100 সিট পেয়ে গেলো, এরকম কিন্তু অবস্থা নাই কিন্তু দেশে এখন। তো কাজে তাহলে কি করতে হবে? আবার ব্যক্তিগতভাবে বিএনপি একেবারে সব সিট পেয়ে যাক, এটাও তো বিএনপিও তো চায় না। এটা কথার কথা বলছি, এটা মানে একটা জাতীয় সরকার জাতীয় সরকার কথা বলছি না, পরবর্তীতে আছে। কিন্তু আমার মতে এই যে যারা তাদের মধ্যে বিএনপি, জামাত, এই মনে করেন মাহমুদুর রহমান মান্না বা অন্যান্য এনসিপি, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কোনো অসুবিধা নাই। এই মতপার্থক্যের মধ্যেও কিন্তু বাংলাদেশ যেসব সমস্যার মধ্যে আছে, রাজনৈতিক সমস্যা, গণতন্ত্রের সমস্যা, অর্থনীতি, এগুলোকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে সংখ্যা আমরা মাঝে মাঝে উদ্বিগ্ন হই, সব কিছুকে বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য, এই দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখার জন্য এই পুরো কম্বিনেশন দরকার আছে বলে মনে করি, এবং সেটা করা সম্ভব, এবং সেটার নেতৃত্ব দিতে হবে বিএনপিকে। জি, একটা কম্বাইন্ড প্রসেস আপনি চাচ্ছেন। আমরা একটু ইশরাক সাহেব সম্পর্কে যেটি আজকে সালাউদ্দিন সাহেব বলে, যদি এক কথা একটু বলেন যে তার শপথ পড়ানো নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে, একটা জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। না, বিষয়টা হচ্ছে যে এই যে নির্বাচনটা হয়ে গেল, যেটার মধ্যে যে তাপস সাহেব যে মানে আপনার মেয়র নির্বাচিত হলো, সেই নির্বাচনটা যদি সঠিক হতো তাহলে ইশরাক সাহেবই মেয়র নির্বাচিত হতো। এটা 5 বছর হয় না, এখনো 4 বছর কিছু সময় আর কি, তখন তার নির্বাচন হয় না, জোর করে নিয়ে গেছে। তো এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, আদালত রায় দিয়েছে, সেটা ইলেকশন কমিশন এটাকে আপনার গ্যাজেট করেছে। এটা তো আন্দোলন কেন, এটা দিয়ে দিলেই তো হয়, দিয়ে দিলে হয়তো কি, উনি যে দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবেন তাও তো না, অল্প কিছুদিন থাকবে, আমরা 40 দিন 42 দিন মতো থাকবেন আর কি। কিন্তু কথাটা হচ্ছে এটা নিয়ে বড় ধরনের কনফ্রন্টেশন হওয়ার দরকার নাই। যেমন আজকে সজীব ভুঁইয়া বলেছেন যে আপনার তারা দখল করে এখানে আন্দোলন করতেছে, সব হয়ে গেছে, আবার ওরা আজকে 600 দিনের মতো আন্দোলন করছে। আমার মনে হয় এটা অ্যামিকেবলি সেটেল করা সম্ভব, এখনো সম্ভব, রেশারেশির পর্যায়ে না যাওয়া ভালো। রেশারেশির না পর্যায়ে
যায় এবং এটা নিয়ে সারাদিন দূরত্ব বাড়বে। হ্যাঁ এটা নিয়ে দূরত্ব বাড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ইট ইজ নট দ্যাট এ বিগ ইস্যু। এটা তো কোনো সরকার পরিবর্তন না, কিছুই হবে না। এবং এটা নিয়ে আপনার রাস্তা আটক হয়ে যাচ্ছে, মানুষ ভোগান্তি মানে ভোগ করছে, আপনার দরকার তো নাই। আমরা তো এই কথাগুলি বলছি মানে যে কি এটা জাতি এমন কোনো বিগ ইস্যু না বাংলাদেশের যে বর্তমান বাস্তবতায়, যে যেটা নিয়ে আপনার সব অচল করে ফেলতে হবে। আমি মনে করি এটা মানে কালকে সমাধান হয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশা করি। আলম ভাই, আপনার কাছে আসবো। আমরা 2-3টা ইস্যু নিয়ে। একটা হচ্ছে কি, প্রথমত যে আমরা দেখেছি যে এই আগস্ট পরবর্তী সময় 22টি রাজনৈতিক দল, 4টি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন নিবন্ধনের জন্য তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে, আমরা 65 দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে দেখতে পেয়েছি। এখন যে প্রশ্নটা, ইতিমধ্যে তো আওয়ামী লীগের নৌকা প্রতীকের যে দলটি সেটি বাতিল হয়েছে। এখন এই যে এত দল তারা আবেদন করছে, নিবন্ধন নিচ্ছে, এর মধ্যে কি অন্য কোনো কিছু আছে কিনা? এই দলগুলির মধ্যেই কি কোথাও আওয়ামী লীগের কোনো ভিতরে কিছু আছে কিনা? হ্যাঁ, কিছু কিছু তো আপনার এগুলি যাচাই বাছাই করা উচিত নির্বাচন কমিশনের। যে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া উচিত না, এখানে খুব ভাবে তদন্ত করা উচিত। কারণ আপনার নির্বাচনের মৌসুমের সময় আপনার কিছু কিছু রাজনৈতিক দল করে কি, আপনার ওই যে বিক্রি করে, ওই যে পুলিং এজেন্টের যে ইয়েটা আছে না, পুলিং এজেন্টের ইয়েটা, ওইটা প্রার্থীর কাছে মানে চড়া দামে বিক্রি করে। মনে করেন এখন ধর বিএনপি জামাত ইলেকশন করবে, এসে বলবে যে জামাত এত টাকা চায়, হ্যাঁ আপনি এত টাকা দেন। কারণ আমি তো অনেকবার ইলেকশন করছি, এরকম পুলিং এজেন্টরা এরকম বিক্রি করে যে আপনি আমার এজেন্ট ফর্মগুলি বিক্রি করবেন কিনা, টাকার বার্গেনিং করে। আরো যে প্রার্থী থাকে, ধরেন আমার কন্টেস্টিং প্রার্থী থাকে, তার কাছে যাবে না আমার কাছে যাবে, যে উনি তো আমার এত টাকা বলছে, এটা নিয়ে একটা বার্গেনিং করে, এটা নিয়ে একটা মানে এক ধরনের মানে এটা অনৈতিক কাজ আর কি। তো এই জিনিসগুলি হয়, এই জিনিসগুলির জন্য অনেকে এই সমস্ত ব্যবসা করে, পলিটিক্যাল পার্টি করে তারা করে। তো এগুলি আমার মনে হয় নির্বাচন কমিশন যাচাই বাছাই করে এগুলি, যারা মিনিংফুল রিয়াল পলিটিশিয়ান, যারা পলিটিক্স করে বা মানে পলিটিশিয়ান হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, যারা স্বনামধন্য ব্যক্তি, তাদের যাচাই বাছাই করে সেভাবে চিন্তা ভাবনা করে আমার মনে হয় আমরা তো শত ফুল ফুটতে দেওয়া উচিত। তবে সেগুলো অবশ্যই সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন, সেরকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডস, সবকিছু যাচাই বাছাই করে আমার মনে হয় নিবন্ধন দেওয়া উচিত। শেষ মুহূর্তের আলোচনা সেটি হচ্ছে যে তরুণরাই এই আগামী নির্বাচনের সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হবে। প্রায় 3.3 কোটি তরুণ ভোটার হচ্ছে 12 কোটি ভোটারের মধ্যে। আপনি কি মনে করেন যে এই তরুণরা কোন দিকে ঝুঁকতে পারে? তাদেরকে একটা সুইং ভোট, তারা কিন্তু যেদিকে যায় সেদিকেই কিন্তু পাল্লা ভারী হবে। আপনারা কি তরুণদের নিয়ে সেভাবে তাদের আপনাদের দলের সাথে সম্পৃক্ত করবার জন্য কর্মসূচি আছে কিনা, বা আপনি কি মনে করেন? তরুণদের নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে আমাদের 31 দফা যে দিয়েছেন, এই যে সংস্কার প্রস্তাব কিন্তু বর্তমানে তো সংস্কারের কথা উঠছে। আমার অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু 2022 সালে কিন্তু সংস্কার প্রস্তাব নিয়ে আসছেন। তারপরে আবার অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দল, আমাদের সমমনা যারা আন্দোলনে ছিল, হ্যাঁ ধরেন মান্না ভাই, সাইফুল ভাই, জুনায়েদ সাকি, তারপরে আরো যারা ছিল আন্দোলনে, এদের সাথে পরামর্শ করে পরে 31 দফা ফিক্সড করেছে। আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে 31 দফা করেছি। তারপরে আলোচনা করে 31 দফা আরো বাড়াতেও পারবে। একদিন চেয়ারম্যানের সাথে আমরা নিয়ে আলোচনা হয়েছে, উনি যদি আরো কিছু যুক্তিসঙ্গত কোনো দাবি দেওয়া থাকে ভবিষ্যতে আরো ইনক্লুড করা হবে। উনি অত্যন্ত উদারভাবে এবং ভবিষ্যতে চিন্তা ভাবনা অন্যরকম, যে সবাইকে নিয়ে আমরা রাষ্ট্রটা গড়ে তুলবো। আর এই সমস্ত অরাজকতা, হ্যাঁ এই সমস্ত ফ্যাসিস্ট আচরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই সমস্ত মাস্তানি লুটেরা, হ্যাঁ এগুলি চলবে না। উনি নতুনভাবে চিন্তা ভাবনা করে সবাইকে নিয়ে রাষ্ট্রটা গঠন করার প্ল্যান করছেন। এবং এখানে কিন্তু আমাদের, আপনি যেটা বলছেন যে তরুণরা, এই তরুণদের আমি মনে করি যে এখানে আমাদের কর্মসূচি রয়েছে 31 দফার মধ্যে, এবং তরুণদেরকে প্রোভাইড করার জন্য আমাদের ব্যাপক কর্মসূচি উনি হাতে নিয়েছেন। এবং সেখানে যাতে তাদের বিভিন্ন ধরনের ব্যবসা, তারপরে চাকরি, কর্মসংস্থান, বিভিন্ন ধরনের প্রকল্প উনি কর্মসূচি হাতে নিয়েছেন। এবং আমি মনে করি যে তরুণরা আমাদের পক্ষে, আপনারা দেখছেন যে তরুণ সমাবেশ, তরুণদের যে সমাবেশগুলো লক্ষ্য করছেন, যে চট্টগ্রাম প্লো গ্রাউন্ডে একটা হলো,
তারপরে আপনার খুলনায়- খুলনায় একটা হলো, জি, আরো দুটো জনতার, হ্যাঁ, তরুণদের ঢল। তো তরুণের যে ঢল আপনার, আর তরুণদের কিন্তু আইকন আমাদের তারেক রহমান সাহেব। সুতরাং তরুণদের অত্যন্ত প্রিয় সেটা বহিঃপ্রকাশ কিন্তু এই তরুণদের সমাবেশগুলোতে এটা প্রকাশ পাচ্ছে। সুতরাং তরুণদের ভোট অবশ্যই আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে আসবে আমি মনে করি। জি, আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, লুণ্ঠনের রাজনীতি কি আমরা শেষ করতে পারবো কিনা, তরুণ প্রবীণ নবীন মিলে যদি একটা কথা বলেন যে রাজনীতি ভবিষ্যতে না, হঠাৎ যে বাংলাদেশের যে লুণ্ঠনের ইতিহাস গত 20 বছর দেখেছি, এর আগে যে ছোটখাটো লুণ্ঠন ছিল না তা না, আমি সেটা বলবো না। তো গত 15-20 বছরে তো একটা ক্রনি ক্যাপিটালিজম হয়েছে বাংলাদেশে, সে যেটা আগে ওইভাবে হয়নি। তো কাজেই হঠাৎ করে একটা নির্বাচিত সরকার হয়ে গেলে সাথে সাথে যে সব লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে এটা অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি, যদি সঠিক যারা ক্ষমতায় আসবে তারা যদি নেতৃত্বটা দিতে পারেন, তারা যদি জনগণকে দেখাতে পারেন যে তারা সৎ এবং তারা সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে কাজ করছেন, তাহলে অনেকাংশে এটা চলে যাবে এবং আস্তে আস্তে একটা সহনীয় মাত্রায় যাবে। আস্তে আস্তে এটা জিরো তো হওয়ার দরকার নেই, জিরো হয় না। আমেরিকাতেও করাপশন আছে, ইউকেতেও করাপশন আছে, ও আমরা যেগুলো উন্নত দেশ বলি। কাজে আমরা চাইবো কি একটা লিমিটের মধ্যে যাওয়া, সেটা সম্ভব এবং এটা আমরা আশাবাদী যে হবে, কিন্তু নেতৃত্বটা সেইরকম হতে হবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমি দুজন অতিথি জনাব নাজির উদ্দিন, বিএনপি নেতা, এবং সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লুণ্ঠনের রাজনীতি যাতে আর বাংলাদেশে ফিরে না আসে সেটা আমরা প্রত্যাশা করি। স্নিগ্ধতায় মুগ্ধতায় ভরে উঠুক আমাদের রাজনীতির যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডল, এই প্রত্যাশা করে আমরা আমাদের আজকে যে আয়োজন ইস্পানী মির্জা শুভরাত্রিতে রাজনীতির হালচাল নিয়ে এই আলোচনা এখানে শেষ করছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।